আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, বালাদান্নেশা বালিকা উচ্চ বিদ্যালয়, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। আজকে আমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বা ক্লাস নির্ধারণ করেছি অষ্টম টু 10। আমাদের আজকে আলোচনার বিষয় নিয়েছি ভয়েস চেঞ্জ। প্রথমে আমরা জানবো যে ভয়েস আমাদের কি প্রয়োজন। আমাদের পাঠ্যসূচিতে ক্লাস 8 এবং ক্লাস 9 এবং ক্লাস 10 একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে কোশ্চেনটা আছে সেখানে আমাদের ভয়েস চেঞ্জ নামে একটা আইটেম আছে বা পয়েন্ট আছে। সেখানে আমাদের মান থাকে 2 অথবা 1, কখনো একটা কোশ্চেন আসে, কখনো 2টা কোশ্চেন আসে। তো নাম্বারের উপর ভিত্তি করে আমাদের ভয়েস শুধু শিখবো সেটা নয়, অনেকগুলো গুরুত্ব আছে ভয়েস শেখার জন্য। এখন আমরা আসি হোয়াট ইজ ভয়েস। আমরা আগে ডেফিনিশনটা দেখবো যে ভয়েস কাকে বলে। হোয়াট ইজ ভয়েস? Voice is the form of verb which indicates whether the subject does the work or something has been done to it. অর্থাৎ ভয়েস হলো ভার্বের একটা গঠন। ভয়েসটা কি? ভার্বের একটা গঠন যেটা নির্দেশ করে সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, সাবজেক্ট কাজ করে, অথবা সামথিং হ্যাজ বিন ডান টু ইট, অথবা কাউকে দিয়ে সেটা কাউকে দিয়ে সে কাজটা করিয়ে নেয়। অর্থাৎ সাবজেক্ট কখনো সক্রিয় থাকে, সাবজেক্ট কখনো নিষ্ক্রিয় থাকে। অথবা আমরা এভাবে বলতে পারি সাবজেক্ট নিজে কাজটা সম্পাদন করে অথবা অন্যকে দিয়ে কাজটা সম্পাদন করে নিয়ে থাকে। তো তার ভিত্তিতে সক্রিয়, নিষ্ক্রিয়, সম্পাদন করে নেওয়া, এর ভিত্তিতে আমরা ভয়েসকে 2 ভাগে ভাগ করি। একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ যেখানে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটা সম্পাদন করে থাকে। যেমন যদি আমি বলি আই রাইট এ লেটার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই সাবজেক্ট, ভার্ব অবজেক্ট। সাবজেক্ট নিজে কাজ করে নিচ্ছে, নিজে করছে। এখানে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটা সম্পাদন করতেছে। আবার যদি আমি লিখি এভাবে, এ লেটার ইজ written by me। এখানে লেটার সাবজেক্ট হিসেবে এসেছে, এখানে অবজেক্ট। এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটা সম্পাদন করছে, প্যাসিভে সাবজেক্ট অন্যকে দিয়ে কাজটা সম্পাদন করিয়ে নিচ্ছে। তো আমরা বুঝতে পারলাম অ্যাক্টিভ যেখানে সাবজেক্ট নিজে সক্রিয়, প্যাসিভ যেখানে সাবজেক্ট নিজে নিষ্ক্রিয়। এর ভিত্তিতে আমরা ভয়েসকে 2 ভাগে ভাগ করেছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এখন কিছু আমাদের দেশীয় বাস্তবতায় ভয়েসের 2টা ভাগ আছে। একটা হলো বাংলা ভয়েস আর একটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভয়েস। এখন একটা হাস্যকর যে হোয়াট ইজ বাংলা ভয়েস। আমাদের কিছু কিছু টিচার বা আমাদের যারা ইংরেজি যারা পড়িয়ে থাকেন তারা অনেক সময় যেগুলো ভয়েস হওয়ার নয় সেগুলোকে তারা বাংলা ভাষা হিসাবে সেগুলোকে ভয়েসে নিয়ে আসে। যেমন আমি যদি বলি কথাটা যে আই ইট রাইস, আমি ভাত খাই। যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে দাঁড়ায় কি রাইস ইজ ইটেন বাই মি। আমার মনে হয় না কোনো বাঙালি ভদ্র লোক কোনোদিন বলেছেন যে ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো যেখানে আমরা বাঙালিরা
নিজেরা এইভাবে কখনো কথা বলি না, সেখানে আমরা একটা ইংরেজ জাতির করে একটা চাপিয়ে দিচ্ছি যে রাইস ইজ রিটেন বাই মি। আমি এগুলোকে সাধারণত বলে থাকি বাংলা ভয়েস। তাহলে এখানে কথা আসে যে তাহলে ভয়েস কোথায় আমরা চেঞ্জ করব? ভয়েস চেঞ্জ কোথায় কোথায় আমরা পরিবর্তনের দরকার? আমরা বেশ কিছু জায়গাকে ক্রিয়েট করেছি যে যেগুলোতে আমাদের ভয়েসের প্রয়োজন। নাম্বার 1, সাবজেক্ট কে আমি জানি না, কাজটা সাবজেক্ট কে সেটা আমি জানি না, নাম্বার 1। নাম্বার 2, ভয়। সাবজেক্টকে যদি আমি প্রকাশ করি তাহলে আমার ক্ষতি হওয়ার সাধন আছে। নাম প্রকাশ করলে কোনো ঘটনা, যে না আমরা জানি যে কোনো একটা ঘটনা, হয়তো কোনো একটা চুরি ডাকাতির কোনো একটা ঘটনা ঘটেছে, আমি যে ব্যক্তির নামটা যদি আমি প্রকাশ করি তাহলে আমার জীবনহানির সংখ্যা আছে। সেক্ষেত্রে আমরা নামটাকে গোপন রেখে কাজটাকে সামনে নিয়ে আসে আমরা সেই সংখ্যাটাকে প্রকাশ, মানে ঘটনাটাকে প্রকাশ করি। যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলমটা চুরি হয়ে গেছে। কে চুরি করছে? বাট আই ডোন্ট নো অর আই ডু নট টেল দ্য নেম, আমি নামটা বলতে চাই না অথবা আমি জানি না, দুটা ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 3, এমন কর্ম আছে আমাদের যে কর্মটা কর্তার চাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম কর্তার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে যখন দাঁড়ায় তখন আমরা অবজেক্টকে সামনে নিয়ে এসে কাজটা সম্পাদন করে থাকি। এবং এটাই হলো যে এখন আমার একটা উদাহরণ প্রয়োজন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখার কারণে নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এখানে রবীন্দ্রনাথের চাইতে তার কর্মটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, গীতাঞ্জলি। তখন আমরা করি কি, গীতাঞ্জলি ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এসব দিক থেকে আমাদেরকে ভয়েস পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে, আর এসব ক্ষেত্রে আমরা সাধারণত ভয়েস পরিবর্তন করে থাকি। আর বাকিগুলো তেমন কোনো প্রয়োজন নেই, যেগুলো আমরা অ্যাক্টিভে প্রকাশ করতে পারি সেগুলো জোর করে ভয়েস চেঞ্জের কোনো প্রয়োজন নেই। এখন আমরা আসি ভয়েস চেঞ্জ করতে গেলে কোন ভাব প্রয়োজন। আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের ভাবের দিক থেকে যদি দেখি তাহলে ট্রানজিটিভ ভাব হতে হবে, ভাবটা ট্রানজিটিভ হতে হবে। ট্রানজিটিভ ভাব হলে আমরা কি করতে পারবো, ভয়েসটা চেঞ্জ করতে পারবো। অন্যান্য ভাবের পরবর্তী ক্লাসিফিকেশন, কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো ট্রানজিটিভ ভাব। ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের প্রথমত ট্রানজিটিভ ভাব লাগবে। এখন আমরা একটা কাঠামো দেখব যে ভয়েস চেঞ্জ করতে আমাদের কোন কোন জিনিসগুলো প্রয়োজন হয়, কোন জিনিসগুলো আমাদের ভয়েস চেঞ্জের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেগুলো পরিবর্তন না করলেই নয়, সেই জিনিসগুলো আজকে আমরা শিখব। আমি আগে যে সেন্টেন্সটা নিয়েছিলাম সেটাই আমি আবার নিলাম। আই রাইট এ লেটার। আমি এখানে কিছু বক্স ড্র করতেছি, এই বক্সটাই আমাকে চিহ্নিত করে দিবে আমি আসলে এখানে ভয়েসটা কিভাবে চেঞ্জ করতেছি। নাম্বার 1, আমার এখানে সাবজেক্ট প্রয়োজন। সাবজেক্ট কোথা থেকে আসবে? সাবজেক্ট এখানে সাবজেক্ট হয়েছে, এসছে কোথা থেকে? অবজেক্ট থেকে এসেছে। আমার এখানে অবজেক্ট প্রয়োজন, অবজেক্ট আসবে কোথা থেকে? সাবজেক্ট থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এসেছে অবজেক্ট থেকে, আর এটা মানে অর্থাৎ মূল অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট প্যাসিভ সেন্টেন্সের, এখানে যদি আমি লিখি অ্যাক্টিভ, এখানে প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে, অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সেন্টেন্সের
অবজেক্ট হয়েছে। এরপরে আমাদের যে বিষয়টা আছে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, কি লাগবে? অক্সিলারি ভার্ব। এখানে প্রিন্সিপাল যে ভার্বটা আছে সেটা একটা থাকবে, আর এখানে একটা প্রিপজিশন। প্রিপজিশন যেমন বাই, ফর, অ্যাট, অ্যাবাউট। ভার্ব প্রিন্সিপাল ভার্বটা সর্বদাই প্যাসিভ ভয়েস হবে। অক্সিলারি ভার্বটা নির্ভর করবে সেন্টেন্স, টেন্স এবং ভার্বের উপর। আমরা এবার এটা এই ছক থেকে আমরা দেখে আসি যে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট থেকে আমি পাচ্ছি সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট মনে রাখার অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি এখান থেকে পেয়ে যাব সাবজেক্ট। অবজেক্টের সাবজেক্ট ফর্মটা পাবো, অবজেক্টের সাবজেক্ট ফর্ম। কথাটা ভালো করে মনে রাখো, অবজেক্টের সাবজেক্ট ফর্মটা ব্যবহার করতে হবে। আবার অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থেকে আমি অবজেক্ট নির্ধারণ করব, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্মটা প্যাসিভ সেন্টেন্সের, অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন এখানে আসছে মি। এরপরে আমাদের প্রিপজিশনকে কথা আছে। অনেক সময় ছাত্রছাত্রীরা বাই কে ধরে চিন্তা করে যে এটা প্রিপজিশন, এই প্রিপজিশনকে ধরে মনে করে যে এটা প্যাসিভ ভয়েস, কিন্তু আসলে বিষয়টা সেটা নয়। ভয়েস চেঞ্জে প্রিপজিশন মুখ্য নয়। প্রিপজিশন যেভাবে আমরা অন্যান্য সেন্টেন্সে ব্যবহার করি সে তেমনই একটা ব্যবহার হলো ভয়েসে ব্যবহার হবে। প্রিপজিশন যেমন ভাবে আগে সেন্টেন্সে ব্যবহার করতাম ঠিক তেমন। এটা কিন্তু ভয়েসের আলোচনার বিষয় নয়। তবে ভয়েসের ব্যক্তি যখন বোঝায় তখন আমরা সাধারণত বাই ব্যবহার করি, এবং অন্যান্য ক্ষেত্রে আমরা ফর, অ্যাট, অ্যাবাউট, অন্যান্য আরো যে প্রিপজিশনগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করব। তাহলে আমাদের অবজেক্ট সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি, প্রিপজিশন সম্পর্কে ক্লিয়ার হলাম, আমাদের এদিকে সাবজেক্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমাদের যেটা আসে সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যেটা, সেটা সেন্টেন্স, টেন্স, ভার্ব যে ফর্মে হোক না কেন সেটা ভয়েস চেঞ্জে প্যাসিভ ফর্মে সর্বদাই পাস্ট পার্টিসিপল ব্যবহার হবে, অর্থাৎ আমরা যেটাকে সংক্ষেপে বলে থাকি V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা তো যেহেতু একটাই কথা যে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে, সেজন্য আমরা এটাকে একটা মানে নাম মুখস্থ রাখলে আমাদের চলবে যে আমাদের যেগুলো মানে রেগুলার এবং ইরেগুলার যে ভার্বের যে তিনটা ফর্ম বা চারটা, অনেকে বলে চারটা ফর্ম, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা লাস্টের যেটা পাস্ট পার্টিসিপল সেটা আমরা ব্যবহার করব। এখন আমাদের সবচেয়ে বড় যে আলোচনার বিষয় ভয়েস চেঞ্জে সেটা হলো অক্সিলারি ভার্বের আলোচনা। কোথায় কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, কোন টেন্সে কি ব্যবহার হবে, কোন সেন্টেন্সে কি কোন ভার্ব অক্সিলারি ভার্ব ব্যবহার করব, টেন্স অনুযায়ী কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং ভার্ব অনুযায়ী কিভাবে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব, আমরা এবার সেই আলোচনায় যাচ্ছি। আমরা জানি যে সেন্টেন্স যদি অ্যাসার্টিভ, আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই তিনটা সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়। 1 2 3 অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য আমরা জানি যে অক্সিলারি ভার্বটাকে করতে হয় সাবজেক্টের পূর্বে স্থাপন করতে হয়। বেসিক্যালি তারা একই থাকবে, শুধুমাত্র অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য হলো যে সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে ব্যবহার করা হবে। যেমন ডু ইউ
write a letter. এখন এখানে কি হবে? is a letter written by you. তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে is যে অক্সিলারি ভার্বটা আছে সেটা কোথায় ব্যবহার হলো? মূল সাবজেক্টের পূর্বে। অ্যাসার্টিভে কি হলো? a letter is written by you, আর এখানে যেটা হচ্ছে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে আছে। তাহলে অক্সিলারি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য শুধুমাত্র সাবজেক্টের আগে ব্যবহার আর এটা হলো সাবজেক্টের পরে ব্যবহার। তো এটা নিয়ে তেমন কোনো সমস্যার কথা না যদি আমরা মূল জায়গাটা শেষ করি। ইম্পারেটিভে যেটা এই অক্সিলারি ভার্ব ব্যবহার হয় সেটা হলো বিভাগ। বিভাগ বিভাগ ইম্পারেটিভ যতগুলো সেন্টেন্স আছে সেগুলো যখন চেঞ্জ করতে যাব তখন আমাদের প্রয়োজন পড়বে বিভাগ। ওপেন দা বুক, তাহলে কি হবে? লেট দা বুক বি ওপেন। লেট দা বুক বি ওপেন। তাহলে আমরা এখানে ব্যবহার করা বিভাগ ব্যবহার করেছি। আর ভার্বের যেমন অক্সিলারি ভার্ব যেমন মডাল ভার্ব আছে, আরো যে সব ভার্বগুলো আছে সেক্ষেত্রেও আমরা ব্যবহার করব বিভাগ বিভাগ। আবারও লিখে দিচ্ছি বিভাগ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অন্যান্য আদার্স যে ভার্বগুলো আছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিভাগ। এখন আমরা সেন্টেন্স অনুযায়ী বিভাগ মানে অক্সিলারি ভার্ব কি হবে সেটা ক্লিয়ার করেছি, ভার্ব অনুযায়ী কি ভার্ব ব্যবহার হবে সেটা আমরা ক্লিয়ার করেছি। এবার আমাদের আসে যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার। টেন্স অনুযায়ী যখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে যাচ্ছি আমরা জানি প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাস্ট, ফিউচার তিন ক্যাটাগরি আমাদের টেন্স আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হলো ফিউচার। আর প্রেজেন্টে কি ব্যবহার করব, পাস্টে কি ব্যবহার করব এবং ফিউচারে কি ব্যবহার করব। আর আমরা এবার আবার আসি যে প্রেজেন্টে আমরা জানি যখন আমরা ভাগ করি তখন আমাদের চার ধরনের সেন্টেন্স পেয়ে থাকি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয় না। তো সো তিন জায়গা থেকে আমরা বাদ করতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের তারা থাকলো কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেজন্য এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে প্রাইমারি অক্সিলারি ব্যবহার করব এবং মূল অক্সিলারি যেগুলোকে বলি যেমন am, is, are, was, were, have, has, had, এই যে মূল যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো আমরা ভয়েসে ব্যবহার করব। ডু, ডাজ, বিল ভয়েস প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা নিয়ে আসলাম am, is এবং are। তার মানে পাস্ট যেটা পাস্ট ইনডিফিনিট সেখানে ব্যবহার হবে কি, সেখানে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তো সেখানে আমরা কি নিয়ে আসবো was অথবা were। এখন ফিউচার যেটা, ফিউচার কিন্তু আসলে যে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাতে আমরা বি নিয়ে আসবো। ওটাকে যদি আমরা বলি যে মডাল ভার্ব হিসেবে যদি ব্যবহার করি তাহলে আমাদের বি লাগবে। তো দুটি থেকে আমাদের কি রয়েছে, মিল রয়েছে। যেমন will be বা shall be। আমরা shall এবং will কে কিভাবে ব্যবহার করতে পারি, মডাল হিসেবে ব্যবহার করতে পারি। আর আমরা ভার্ব অধ্যায়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে মডাল ভার্বে আমরা be ব্যবহার করি। তো সেই ক্ষেত্রেও মিলে যায় এবং এখানে আমাদের ফিউচারে আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে be ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখলাম am, is, are, পাস্ট ইনডিফিনিট দেখলাম was, were এবং ফিউচারে দেখলাম will be অথবা shall be। এবার নাম্বার 2 এ যাই আমরা। নাম্বার 2 বলতে কন্টিনিউয়াস। আমরা কন্টিনিউয়াস বলতে আমরা জানি যে ভার্বের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ফর্ম থাকে।
আমার এবং ওখানে কিন্তু আমরা দেখবো যে am is এর ব্যবহার আছে কন্টিনিউয়াস টেন্সে। সো আমাদের বাইরে থেকে অক্সিলারি ভার্ব নিয়ে আসার প্রয়োজন নাই। ওই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব am is আছে সেটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র আমরা দেখবো যে এখন আমাদের একটা being ing থেকে যাচ্ছে। আর ing যেহেতু সেন্টেন্সের অংশ আমরা এটা ফেলে দিতে পারি না, তো সেজন্য আমরা করি কি যে আরেকটা অতিরিক্ত প্যাসিভ করার জন্য যে বি এর সঙ্গে আমরা ing ফর্মটাকে জুড়ে দিই। বি এর সঙ্গে ing ফর্ম জুড়ে দিয়ে বিইং করি। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ভার্বের সঙ্গে যদি ing থাকে তাহলে তার প্যাসিভ করার সময় তার ভার্বের আগে ওই ing কে বিইং হিসেবে প্রকাশ করতে হয়। এবং এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্টে না, এটা পাস্টেও পাবে তাই এখানেও বিইং। কারণ was were ভার্বের সাথে ing অর্থাৎ এখানে কন্টিনিউয়াস কি থাকে ভার্ব প্লাস ing থাকে, আর এজন্য আমরা বি ব্যবহার করি। ফিউচারে দা এখানে আমাদের কি থাকবে বিইং, shall be being অথবা shall being will being এটা আমরা ব্যবহার করব। এখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কমপ্লিট হয়েছে প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, কমপ্লিট হয়েছে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস কমপ্লিট। এবার আমাদের আছে পারফেক্ট। আমরা যখন পারফেক্ট টেন্স ব্যবহার করতে যাব তখন আমাদের কি বিষয়টা আছে সেটা এবার আমরা লক্ষ্য করি। যখন আমরা পারফেক্ট ব্যবহার করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাই যে ভার্বের সাথে হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের V3 আছে। এখন লক্ষণীয় বিষয় যে ভয়েস চেঞ্জে আমরা বলেছিলাম যে মূল ভার্ব ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেহেতু আমাদের মূল সেন্টেন্সে ভার্বের কি রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে ভয়েস চেঞ্জের জায়গাটা কোথায়? এজন্য তখন আমরা বলি কি অতিরিক্ত একটা হ্যাজ অথবা হ্যাভ এর পরে একটা V3 দেয়া আছে, সেটা হলো বিন। এই বিন প্রকাশ করার পরে আবার আমরা V3, তাহলে আমাদের প্যাসিভ অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মটা কি হয়ে যায় আলাদা হয়ে যায়। এবং এক্ষেত্রেও হ্যাড এর সঙ্গে হ্যাড প্লাস বিন তারপরে V3। আমাদের এটা ফিউচারে shall বা will প্লাস হ্যাড তারপরে বিন তারপরে V3। তাহলে আমাদের যে মূল বিষয়টা ছিল সেটা যে অক্সিলারি ভার্বের ব্যবহার, আমার মনে হয় তোমাদের সেই সমস্যাটা দূর হয়েছে যে আমাদের অক্সিলারি ভার্বটা কোন টেন্স অনুযায়ী কি ব্যবহার করব, কোন সেন্টেন্স অনুযায়ী কি ব্যবহার করব এবং ভার্ব অনুযায়ী কি ব্যবহার করব। এখন আমি কিছু তোমাদেরকে প্র্যাকটিস গুলো দেখাই। ওকে শিক্ষার্থীরা, একটা প্র্যাকটিস দেখে আমি শেষ করতেছি তোমাদের। যেমন he has done the work। তাহলে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট দিয়ে আসবো the work has অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। তারপরে আসলো being, তারপরে ভার্বের V3 আমার আগে থেকে করাই আছে, তাহলে আমাদের জন্য সুবিধা done, তারপরে প্রিপোজিশন by, তারপরে আমরা নিয়ে আসছি সাবজেক্টের অবজেক্ট him। দ্যাটস ওকে ফাইন। ভয়েস চেঞ্জ। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্টের পরিবর্তন, অবজেক্টের পরিবর্তন এবং অক্সিলারি ভার্বের পরিবর্তন। এখন লাস্ট যে কথাটা আসে যে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বের করব কি করে, সাবজেক্ট এবং অবজেক্টটা বের করব কি করে, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। প্রথমের দিকে আলোচনাটা করলে ভালো হতো, তারপর আমি এখানে আলোচনা তোমাদেরকে একটু সংক্ষেপ করে দিচ্ছি। ভার্বকে আমরা কোশ্চেন করব। কাকে? ভার্বকে কোশ্চেন করব। কোশ্চেন করব কি দ্বারা? হু দ্বারা কোশ্চেন করলে আমি পাবো সাবজেক্ট। আর ভার্বকে যদি হোম, ভার্বকে যদি হোম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করি তাহলে পাবো অবজেক্ট।
তাহলে এখানে আমাদের দুই ধরনের অবজেক্ট, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক আর ডিরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক। তাহলে আমাদের আলোচনা থেকে আমরা সাবজেক্ট কিভাবে বের করব সেটা পেলাম, কিভাবে আমরা অবজেক্ট বের করব সেটা পেলাম, আর মূল যে বিষয়টা কিভাবে ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের মূল বিষয়টা থাকে কি ভার্বের পরিবর্তন, সেটা আমি তোমাদের আলোচনার মধ্যে সেটা দেখিয়েছি। আশা করি তোমরা এই ভিডিওটা বারবার যদি লক্ষ্য করো দেখো, তাহলে ভয়েসের যে সমস্যাগুলো আছে আশা করি সেগুলো সমাধান হবে। এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই কমেন্ট বক্স পড়ে তোমাদের সেই সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। এই কোভিড-19 সিচুয়েশনে এই অনলাইন ক্লাসে তোমাদের থেকে জানাচ্ছি তোমরা বাসায় সাবধানে থাকো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকো এবং কোভিড-19 যে সতর্কতা বার্তাগুলো আছে সেগুলো প্রতিপালন করো। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।